আইন আদালত বলুন, বিচার ব্যবস্থা বলুন, আপনি বলেছেন হাস্যস্কর। আসলে হাস্যস্কর না, একটা হলো আতঙ্কের জায়গা, ভয়ের জায়গা। হুম, কারণটি হচ্ছে মানুষের সর্বশেষ অবস্থানটি হচ্ছে আদালতের আশ্রয় নেওয়া। যখন কোথাও কোনো কিছু না পায়, তখন তারা আইনের আশ্রয় নেয় এবং তারা মনে করে যে আইনের আশ্রয়ের মাধ্যমেই তাদের প্রতি যে অত্যাচার বা অনাচার করা হয়েছে, যদি হয়ে থাকে তারা তার সুবিচার পাবে। এই ডক্টর ইউনূস দায়িত্ব নেয়ার পর থেকে বাংলাদেশে যত হত্যাকাণ্ড হয়েছে, বিশেষ করে ১৫ই অগাস্ট থেকে ১৫ই জুলাই থেকে ৮ই অগাস্ট পর্যন্ত ছাত্রদের পক্ষ থেকে কিংবা বিরোধীদের পক্ষ থেকে, তৎকালীন সরকার বিরোধীদের পক্ষ থেকে যারা হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ, লুণ্ঠন, যেগুলো জামিনযোগ্য অপরাধ, জামিনে অযোগ্য অপরাধ, সেগুলোকেও তিনি ইনডেমনিটি দিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে জাতির পিতা বঙ্গবন্ধু হত্যাকারীদেরও ইনডেমনিটি দেওয়া হয়েছিল। এভাবে যখনই কোনো স্বৈরাচার কিংবা যখনই কোনো অগণতান্ত্রিক সরকার দায়িত্বে থাকে, তারা এই ধরনের একটি ঘোষণা দিয়ে তাদের সমর্থকদের সন্তুষ্ট রাখার চেষ্টা করে। যদিও পরবর্তীতে পরিণাম ভালো হয় না, এটা সবাই আমরা জানি। সেই বিচার ব্যবস্থাকে আমরা যদি দুটো ভাগে ভাগ করি, একটি হচ্ছে স্পেশাল ট্রাইব্যুনাল, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, যেটা ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এর সহ সাবেক আইজিপিকে তারা সর্বোচ্চ, আইজিপিকে অবশ্য না, বাকি দুজনকে সর্বোচ্চ শাস্তি দিয়েছেন। এবং আপনি যদি দেখে থাকেন, প্রথমেই এই ব্যক্তিগতভাবে আইনগুলো ব্যবহার করার জন্য সেই অর্ডিন্যান্স করে আইন পাশ করবে পার্লামেন্ট। পার্লামেন্ট ছাড়া কোনো আইন পাশ পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে হয় না। তারা অর্ডিন্যান্সের মাধ্যমে আইন চেঞ্জ করে এই মামলাটি অতি দ্রুত সম্পন্ন করেছে। যেইখানে বিচারপতি জামাতের, সরকার দলীয় আইনজীবী জামাতের, যেখানে সত্যি আমার খুব দুঃখ লাগে ভদ্রলোকের জন্য যে ভদ্রলোক বিচারের আসামির পক্ষে অর্থাৎ অভিযুক্তের পক্ষে তিনি আইনজীবী ছিলেন, তিনি এত দুঃখ পেয়েছেন যে পাগলের মতো হাসা শুরু করেছেন। সে ভদ্রলোকে যদি জামাতের হয়ে থাকেন, তাহলে ওই 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 বিচারালয়ে, ওই কোর্টে কখনোই সুবিচার পাওয়া সম্ভব না। এবং তার দেখেছেন বিচারের রায় ঘোষণার সাথে সাথে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যারা মানবাধিকার নিয়ে কাজ করেন, সেটা ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কমিশন, হিউম্যান রাইট ওয়াচ, অ্যামনেস্টি, সিভিকাস সহ যতগুলো অর্গানাইজেশন রয়েছে, তারা বিচার ব্যবস্থার বিভিন্ন ত্রুটি উল্লেখ করে তারা বিচারকে ভদ্র ভাষায় প্রত্যাখ্যান করেছেন, কিন্তু স্মরণ করিয়ে দিয়েছেন যে এই বিচারটি ঠিক হয়নি। এবং দ্বিতীয়ত, যে বিচার ব্যবস্থা সারা দেশব্যাপী জেলা কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট রয়েছে, সেইখানে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন কিভাবে আওয়ামী লীগের লোকজন জামিন পায় সেটা আমি দেখব, কিংবা আইন উপদেষ্টা যদি বদলির ভয় দেখিয়ে, চাকরি থেকে সরানোর ভয় দেখিয়ে, কিংবা ইনস্ট্রাকশন দিয়ে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের জামিন দেওয়া যেন না হয়, সে ব্যাপারে তিনি কথা বলেন। এবং আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন 18 জন বিচারপতিকে সরিয়ে দেওয়া হয়েছে। 2 জন বিচারপতি জামিন দেওয়ার জন্য চিফ জাস্টিস তাদেরকে নিয়ে ভর্ৎসনা করেছেন। এই যদি আইন শৃঙ্খলার অবস্থা হয়, কিংবা 124 জন আমাদের যে মাননীয় সংসদ সদস্যরা জেলে আছেন, তাদের কাউকে গ্রেফতারি পরোয়ানা ছাড়াই গ্রেফতার করা হয়েছে, কাদের গ্রেফতার করার পর বিভিন্ন হত্যা মামলা সহ বিভিন্ন মামলায় অভিযুক্ত করা হয়েছে, এবং কয়েকজন জামিন পেয়েছেন, তাদেরকে জামিনের বের হওয়ার পর আরো মামলা দিয়েছেন, কাউকে জেল গেটে হেনস্থা করা হয়েছে, এবং অনেককে জামিন দেওয়া হয়নি। এরকম শত শত হাজার হাজার উদাহরণ আমি দিতে পারবো। অর্থাৎ বিচার বিভাগ, যেটি একটি স্বাধীন প্রতিষ্ঠান হওয়ার কথা, যেটা মানুষের শেষ আশা ভরসার স্থল, সেইটি এই ইউনূস গং বলেন, জামাত গং বলেন, কিংবা আসিফ নজরুল গং বলেন, তাদের হাতে জিম্মি। এবং সারা দুনিয়া থেকেই এ ব্যাপারে কিন্তু প্রতিবাদ শুরু হয়েছে। এবং এই জন্যই তাদের জনপ্রিয়তা যেমন কমে গেছে বাংলাদেশে এই সরকারের, তেমনি ভাবে পৃথিবীতেও তাদের যে অন্তর্বর্তীকালীন যিনি প্রধান উপদেষ্টা, তার যে একটা ইমেজ ছিল, যেটা যার সম্বন্ধে কথা বলছিলেন,
তার ইমেজেও কিন্তু বিরাট একটা ফাটল ধরেছে। তার পরিপ্রেক্ষিতে কিন্তু তিনি যে বিদেশগুলোতে গেছেন, ফটো সেশন ছাড়া খুব একটা রাষ্ট্রপ্রধানরা তাকে কিন্তু খুব পাত্তা দেয় নাই। বিশেষ করে ইউকের প্রাইম মিনিস্টার কিংবা ইটালির প্রাইম মিনিস্টার কিংবা ফ্রান্সের প্রাইম মিনিস্টার কিন্তু অ্যাপয়েন্টমেন্ট চাওয়া সত্ত্বেও, বারবার চাওয়া সত্ত্বেও দেখা কিন্তু করে নাই। এবং আপনি একটা ব্যাপার খেয়াল রাখবেন, তিনি কিন্তু রাষ্ট্রীয় সফর 14টি সফর করেছেন, তার মধ্যে একটি মাত্র মালয়েশিয়াতে রাষ্ট্রীয় সফর ছাড়া বাকিগুলো ছিল কোন সংগঠনের দাওয়াতে। সুতরাং তাদের যে এই অবস্থা সারা পৃথিবী বুঝতে পেরেছে, এবং তিনি যে একজন আত্মপ্রচারকারী, লোভী এবং নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না, এটা সারা দুনিয়া বুঝে গেছে। কিন্তু তার পক্ষে আন্তর্জাতিক মহলে পেইড লবিস্ট থাকার কারণে তার এখনো পর্যন্ত টিকে থাকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু তার এখনো আছে। কিন্তু আমি মনে করি যে কিছুদিনের মধ্যেই এটিতেও ফাটল ধরবে। তবে তার কিন্তু অর্থনৈতিক অবস্থায় খুবই সমৃদ্ধ। একটা কথা উনি বলছিলেন যে উনি আসলে ট্যাক্স দিতে চান না। সেটা আমি শুধু 666 কোটি টাকার কথা বললাম, উনি তো 6,000 টাকা থেকে শুরু করেছেন। উনি যে বললেন যে 25% থেকে 10%, অর্থাৎ প্রায় 90%ই তাদের গ্রামীণ ব্যাংকের অধীনে নেওয়া হয়েছে। তাতে আমি শুনেছি বছরে 16 থেকে 17,000 কোটি টাকা এই শেয়ারটির মূল্য, এবং এই টাকাগুলো তো সেখানেই খরচ করছে। সাথে সাথে যদি আপনি চিন্তা করে দেখেন, এই যে স্টারলিংকের কানেকশনের মাধ্যমে ব্যবসা, ইউনিভার্সিটি নেওয়ার ব্যবসা, শ্রমশক্তি রপ্তানি করার ব্যবসা, কিংবা নগদের মতো, বিকাশের মতো ওয়ালেট নেওয়ার ব্যবস্থা, কিংবা এই ধরনের একটার পর একটা যে বিশাল ব্যবসা বৃদ্ধি করছেন, এই টাকার একটি অংশ তিনি নিজের ইমেজ করার জন্য এবং নিজেকে রক্ষা করার জন্য ব্যয় করছেন, এটা কোনো সন্দেহ নেই, এবং এর মাধ্যমে সে টিকে আছে। সুতরাং আমরা দেখতে পারি যে, এবং সে পরবর্তীতে হয়তো এই যে ঘটনাগুলো আগে কিন্তু বলার কারো সাহস ছিল না বা কেউ কিন্তু প্রকাশ করেনি, এই ঘটনাগুলো আমি মনে করি যে বিদেশি সংবাদ মাধ্যমে বস্তুনিষ্ঠভাবে উঠে আসা দরকার। শুধুমাত্র জাতীয় পত্রপত্রিকায় লিখলে, বাংলাদেশের জাতীয় পত্রপত্রিকা কিন্তু সেন্সরড। ওই যখন আপনার চাকরি নিয়ে নিবে, কিংবা আপনার পত্রিকা হুমকি দিয়ে মালিকানা পরিবর্তন করে ফেলবে, কিংবা টিভি স্টেশনে যে চাকরি খেয়ে ফেলবে, কিংবা অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করবে, কিংবা জেলে পূর্বে হত্যা মামলায় কিংবা হত্যা মামলা দিয়ে আপনাকে দমিয়ে রাখার চেষ্টা করবে, এই ধরনের ঘটনা কিন্তু ঘটতেই থাকবে। সুতরাং এদের কাছ থেকে আমি একটু আপনাকে একটু থামাতে চাই, দুঃখিত যে আমি আপনাকে একটু থামাচ্ছি। আমি একটা সম্পূরক প্রশ্ন আপনাকে জুড়ে দিতে চাই, সেটা হচ্ছে গিয়ে, আপনি যখন ওই যে আমাদের যে সংসদ সদস্য যারা এই মুহূর্তে জেলে বন্দী রয়েছে এই প্রসঙ্গটা বলছিলেন, তখনই আমার মনে হয়েছিল যে প্রশ্ন করা একটু দরকার। সেটা হচ্ছে, আমরা কি 5ই আগস্টের পর থেকে দেখেছি বাংলাদেশ আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে, প্রত্যেকটা অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা বাংলাদেশে রয়েছে তাদের উপর দিয়ে এক ধরনের গণহত্যা চালানো হয়েছে, এবং সেটা যদি হত্যা পর্যন্ত নাও গিয়েছে, কাউকে হয়তো বা মানে এরকম ভাবে পঙ্গু করে দিয়েছে সারা জীবনের জন্য, কাউকে জেলে বন্দি করেছে বিভিন্ন মিথ্যে মামলায়। তো বাংলাদেশ আওয়ামী লীগ, এই যে তৃণমূলের যে নেতা কর্মীরা বর্তমানে যারা মারা গিয়েছে, তাদের পরিবারের সঙ্গে, তাদের পরিবারের পাশে বাংলাদেশ আওয়ামী লীগ কিভাবে রয়েছে, যারা জেলে রয়েছে কিংবা যারা আহত রয়েছে তাদের চিকিৎসার এবং তাদের আইনি লড়াইয়ের ক্ষেত্রে আপনারা কিভাবে সাহায্য? প্রথমত, গণহত্যা বলতে যে ডেফিনেশন, তাতে এই হত্যাকাণ্ডগুলো পড়ে না। আসলে আমাদের তো আসলে কোনো কথা বলতে গেলে সঠিক অর্থটা করতে হবে। আমরা মুখে জেনোসাইড বলে ফেলি, কিন্তু জেনোসাইড বা গণহত্যার একটা নির্দিষ্ট সংজ্ঞা রয়েছে। আপনি দেখেন, এই যে আইসিটিতে ট্রাইব্যুনাল যে মামলাটি হবে, প্রথমে কিন্তু গণহত্যা বলা হয়েছিল, পরবর্তীতে কিন্তু ভাষা চেঞ্জ করা হয়েছে। সুতরাং এটা আমাদেরকে সেভাবে বলতে হবে। দ্বিতীয়টি হচ্ছে, অগাস্ট থেকে শুরু করে মে পর্যন্ত সরকারি যে রিপোর্টটি বেরিয়েছে, তাতে দেখা গেছে 3,59,700-র মতো মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, তার অধিকাংশ আওয়ামী লীগের নেতাকর্মী। আপনি যদি দেখে থাকেন, 213 জন গত এবছর অগাস্ট পর্যন্ত, গত অগাস্ট থেকে এবছর 1 বছর 1 মাসে 213 জনের ডকুমেন্টেড লিস্ট গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স বের করেছে, যার মাধ্যমে প্রমাণিত যে তাদেরকে এই সময়টিতে অপরাধে হত্যা করা, বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে হত্যা করা হয়েছে। 637 জনকে এই সরকারের সময়, বাংলাদেশের ইতিহাসে এই 55 বছরের ইতিহাসে সবচেয়ে বেশি
637 জনকে এক বছরে অর্থাৎ অগাস্ট থেকে জুলাই পর্যন্ত মব লিঞ্চিং এর মাধ্যমে হত্যা করা হয়েছে। মব লিঞ্চিং এর মাধ্যমে আহত কিংবা আক্রমণ কতজনকে, হেনস্থা কতজনকে করা হয়েছে সেটা আমি নাইবা বললাম। আপনি যে তথ্যগুলো বলছেন সেগুলোর সাথে যদি এটাও যোগ করি যে 64 জন কিন্তু এক্সট্রা জুডিশিয়াল কিলিং এ মারা গেছে, আর আওয়ামী লীগের প্রায় 31 থেকে 32 জন নেতাকর্মী জেলের মধ্যে কিন্তু তাদেরকে হত্যা করা হয়েছে কোনোভাবে। এখন আওয়ামী লীগ একটি বড় দল, বিশেষ করে 5 তারিখের পর আওয়ামী লীগ একটি বিপর্যস্ত হয়ে পড়েছিল, কিন্তু আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানো শুরু করেছে। আমরা যদিও সেই ধরনের দল নই যে দলটি তার নেতা কর্মীদের মাসিক মাসোহারা দিবে কিংবা চাকরি পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবে কিংবা বিদেশ পাঠিয়ে পড়িয়ে শুনিয়ে এনে আবার আমাদের দলের অন্তর্ভুক্ত করবে, সেই ধরনের দল 2-4টা দল থাকতে পারে, বাংলাদেশে বেশি দল নেই সেই ধরনের। তবে এই কথা ঠিক যে সমস্ত নেতা কর্মীরা তাদের যে চাহিদা, কারণ বাংলাদেশ আওয়ামী লীগ কারা করে, বাংলাদেশ আওয়ামী লীগের কিন্তু সমর্থন হচ্ছে গ্রামে গঞ্জে। আপনি দেখেন বড় বড় শহরে, এমনকি জেলা সদরেও যতটুকু আওয়ামী লীগের সমর্থন আছে, যতই গ্রামে যেতে থাকবে না আওয়ামী লীগের সমর্থন ততই বাড়তে থাকবে। সেই দলটির যে চাহিদা মেটানো, অনেকেই তাদের যথাসাধ্য চেষ্টা করছেন, যথেষ্টর চেয়েও বেশি চেষ্টা করছেন, কিন্তু যে চাহিদাটি আছে সেটি মেটানো সম্ভব হচ্ছে না, এটা আমাকে স্বীকার করতেই হবে। আর দ্বিতীয় কথাটি সেটি হচ্ছে দেশের বাইরে বা 1000-2 লোক আছেন যারা এই 5 তারিখের পট পরিবর্তনের পরে হয়তো তাদেরকে দেশ ছাড়তে হয়েছে। জেলে হয়তো বা এখন 1000-20 মতো আওয়ামী লীগের নেতাকর্মী আছেন যাদেরকে ছাড়া হচ্ছে না। এর বাইরে প্রায় 1.5 থেকে 2 কোটি মানুষ, 2 কোটি মানুষের কাছাকাছি যারা ইন্টারনালি ডিসপ্লেসড, যারা নিচের ঘরে ঘুমাতে পারে না, পাশের গ্রামে থাকে, পাশের বাড়িতে থাকে কিংবা হয়তোবা পাশের জেলা থাকে, ঢাকায় থাকে, এরাও কিন্তু ভীষণ অর্থ কষ্টে আছে এবং ভীষণভাবে অনেকে আমি দেখেছি আমার এলাকার কামারখন্দ উপজেলার একটি সহযোগী সংগঠনের সাধারণ সম্পাদক 3 হুইলার চালাচ্ছে, কেউ গার্মেন্টসে চাকরি করছে, কেউ বা চায়ের দোকানে কাজ করছে জীবনের তাগিদে। কারণ এই যে আওয়ামী লীগের যে একটা অবস্থান, কিন্তু এইসব নেতা কর্মীদের পাশে যে খুব বেশি দাঁড়ানো সম্ভব হচ্ছে সেটাও কিন্তু আমি আসলে মনে করি না। যেটা সত্য কথা সেটা আমাকে বলতেই হবে। তবে হ্যাঁ, চেষ্টার ত্রুটি নেই, কিন্তু তারপরও মানুষের সংখ্যা এত বেশি যে এটা করাটা আসলেই সত্যিকার অর্থে কঠিন হয়ে যাচ্ছে।